আইসিইউর ভেতর থেকে আসা দীর্ঘ সেই বিপ বিপ শব্দটা যেন আমার কানে তপ্ত সীসার মতো বাজছিল। ডাক্তার আর নার্সদের ছোটাছুটি দেখে আমার চোখের সামনে পৃথিবীটা দুলতে লাগলো। আমি কি তবে আজ আমার সবটুকু হারিয়ে ফেলবো? আসিফ করিডোরের এক কোনায় স্তব্ধ হয়ে বসে আছে। একদিকে পুলিশের সেই ফোন আর অন্যদিকে মীরার এই সংকট। লোকটা যেন পাথর হয়ে গেছে। আমি কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে আইসিইউর দরজার দিকে তাকিয়ে রইলাম। সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ দরজা খুলে একজন নার্স বের হয়ে এলেন। ওনার চোখে মুখে কিছুটা স্বস্তির আভা। তিনি আমার কাছে এসে নিচু স্বরে বললেন, বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তবে ডাক্তাররা শর্ট দিয়ে হার্টবিট ফিরিয়ে আনতে পেরেছেন। মীরা এখন স্থিতিশীল, কিন্তু জ্ঞান ফিরতে আরো সময় লাগবে। আমি সেখানেই দপ করে বসে পড়লাম। যাক, মেয়েটা অন্তত এখন আমাদের মাঝে আছে। ঠিক তখনই হাসপাতালের রিসিপশনে পুলিশের এক কনস্টেবল এসে হাজির হলেন। সাথে আসিফের সেই ছোট চাচাতো ভাইয়ের বাবা, যার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সকালে বেরিয়েছিলাম। আসিফ টলতে টলতে উঠে দাঁড়ালো। পুলিশ কনস্টেবল আসিফের দিকে একটা প্লাস্টিকের ব্যাগ এগিয়ে দিলেন। ভেতরে সেই রহস্যময় পানির বোতল আর মীরার একটা ছোট্ট পুতুল। কনস্টেবল গম্ভীর গলায় বললেন, মিস্টার আসিফ, আপনার মা রেললাইনের পাশে পড়ে গিয়েছিল, মাথায় বেশ চোট পেয়েছে, তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এই বোতলে যা পাওয়া গেছে তা কোনো পানীয় নয়, এটা এক ধরনের তীব্র কীটনাশক। আমার আর আসিফের চোখাচোখি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, কীটনাশক? তার মানে আম্মাকে মীরাকে এটা খাওয়াতে চেয়েছিলেন? চাচা এবার আমতা আমতা করে মুখ খুললেন। আসিফ, একটা কথা হয়তো এখন বলা দরকার। সকালে তোমরা যখন হাসপাতালে দেখতে এসেছিলে, আমি তখন তোমাদের বাসায় গিয়েছিলাম গরম পানির ফ্লাক্স আনার জন্য। তখন আমি দেখেছিলাম তোমার আম্মা ফোনে কার সাথে যেন কথা বলছিল। তিনি বলছিলেন আজ সব শেষ হয়ে যাবে, ওরাই যদি না থাকে তবে এই সম্পত্তির ভাগিদার আর কেউ থাকবে না। আমি তখন বুঝতে পারিনি তিনি কার কথা বলছেন। আসিফের মুখটা মুহূর্তে কুঁচকে গেল। সে অস্ফুটত স্বরে বলল, সম্পত্তি? কোন সম্পত্তি? হঠাৎ আমার মনে পড়ে গেল, আসিফের বাবা মারা যাওয়ার আগে মীরার নামে একটা বড় ফিক্সড ডিপোজিট আর আমাদের এই ফ্ল্যাটটা লিখে দিয়ে গেছিল। আম্মা সব সময় চাইতেন এই ফ্ল্যাটটা যেন ওনার ছোট ছেলের নামে করে দেওয়া হয়, কিন্তু আসিফ রাজি হয়নি। তাহলে কি শুধু এই সম্পত্তির লোভে একজন দাদি তার নিজের নাতনিকে শেষ করে দিতে চাইলেন? আর যখন দেখলেন মীরা মরেনি, তখন নিজেকে অপরাধী সাজিয়ে আত্মহত্যার নাটক করতে গিয়ে এই কীটনাশকের বোতল ব্যাগে নিয়ে বেরিয়েছিলেন, যাতে লোকে ভাবে তিনি অনুশোচনায় মরতে চেয়েছিলেন। আসিফ ফোন বের করে সাইমাকে ফোন দিল। সাইমা, আম্মার ঘরের আলমারির পেছনে লকারটা খুলো তো, দেখো ওখানে বাবার উইলটা আছে কিনা। 10 মিনিট পর সাইমার ফোন এলো। তার গলা কাঁপছে, ভাইয়া উইলটা এখানে নেই, কিন্তু এখানে একটা ডায়েরি পাওয়া গেছে। আম্মা গত 3 দিন ধরে মীরার উপর রাগ পুষে রাখছিল। তিনি লিখছেন, এই মেয়েটা আমার পথের কাঁটা, ও থাকলে আসিফ কোনোদিন আমার কথা শুনবে না। আমার ঘৃণা যেন চরমে পৌঁছালো। যে মানুষটার হাতে পরম বিশ্বাস মেয়েকে রেখেছিলাম, তিনি কিনা মাসের পর মাস ধরে এই ষড়যন্ত্র বুনছে। পরদিন সকালে মীরার জ্ঞান ফিরল। ওর চোখ মেলতে আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, দাদি কেন তিতা পানি খেতে দিল? আমি মীরার হাতটা শক্ত করে ধরলাম। চোখের পানি আর বাধা মানছে না। আসিফ পাশে দাঁড়িয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তবে ওর চোখে এখন আর দুর্বলতা নেই। পুলিশের লোক দরজায় দাঁড়িয়েছিল। আসিফ তাদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, অফিসার, আমার মায়ের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিব। তিনি যা করেছেন তা ভুল নয়, তা ছিল একটা পরিকল্পিত অপরাধ। বিকেলে খবর এলো আসিফের মা হাসপাতালে জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বলেছিল তা হলো, আসিফ কি সব জেনে গেছে? তিনি জানতেন না যে অপরাধ করে পার পাওয়া গেল অপরাধ বোধ আর প্রমাণের হাত থেকে পালানো যায় না। সম্পর্কের যে পবিত্রতা তিনি নষ্ট করেছেন, তার মাসুল তাকে আইনি পথেই দিতে হবে। মীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু আমাদের জীবনে সেই সহজ বিশ্বাসটা চিরতরে হারিয়ে গেল। হাসপাতালের কেবিনে মীরা এখন কিছুটা সুস্থ। ওর ফ্যাকাশে মুখে একটু হাসি ফিরেছে, কিন্তু আসিফের চোয়াল এখন শক্ত হয়ে আছে। সে পুলিশের করা অভিযোগ তুলে নেয়নি। ঠিক তখনই কেবিনের দরজায় হুইল চেয়ারে করে কাউকে আনা হলো। মাথায় সাদা ব্যান্ডেজ, কপালে কালশিটে দাগ। আসিফের মা, ওনার সাথে পুলিশ এবং সাইমা। রুমে ঢুকেই তিনি স্তব্ধ হয়ে মীরার দিকে তাকিয়ে রইলেন। আসিফ রাগী গলায় বলে উঠলেন, ওনাকে এখানে কেন আনা হয়েছে সাইমা? আমি বলেছি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সাইমা ফুপিয়ে কেঁদে বলল, ভাইয়া, আম্মা সুস্থ হওয়ার পর থেকে শুধু মীরার নাম জপছে। পুলিশকে বলেছে ওনার শাস্তি হওয়ার আগে উনি একবার আমাদের সবার সামনে হাত জোর করতে চান। শাশুড়ি আম্মা হুইল চেয়ার থেকে নামার চেষ্টা করলেন। শরীর কাঁপছে, তবুও তিনি টলটল করতে করতে মেজের উপর বসে পড়ল। আমার দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, মুনিয়া, মা, আমি মানুষ না, আমি জানোয়ার। সম্পত্তির লোভে আর অন্ধ রাগে আমি ভুলে গিয়েছিলাম যে ছোট্ট শরীরটা আমার রক্ত বইছে। আমি কোনো কথা বললাম না, মুখ ঘুরিয়ে নিলাম। যে মা তার নাতনিকে বিষ খাওয়াতে পারে, তার চোখের জল আমার কাছে আজ অর্থহীন। তিনি এবার আসিফের পা জড়িয়ে ধরলেন। আসিফ, তুই আমাকে পুলিশে দে, ফাঁসি দে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে আমাকে একবার মা বলে ডাক। আমি যখন রেল লাইনে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম, তখন মীরার ওই হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো। মনে হলো আমি নিজের কলিজাটাকে ছিঁড়ে ফেলেছি। সেই ভয়ে আমি বোতলটা না খুলে ব্যাগ নিয়ে পালাতে চেয়েছিলাম। তিনি ঢুকরে কেঁদে উঠলেন। মীরার ছোট হাতের দিকে তাকিয়ে বললেন, দাদিকে মাফ করে দেশ রে দাদু ভাই। আমি তোর বাবা মায়ের সংসারটা নিজের মনে করতে পারিনি, ওটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কেবিনের ভেতরে এক ভারী নীরবতা নেমে এলো। আসিফের চোখেও জল। সে তার মাকে টেনে তুললো, কিন্তু সে আগের মতো জড়িয়ে ধরলো না। আসিফ শান্ত গলায় বলল, মা, আমি পুলিশের অভিযোগ তুলে নিচ্ছি, কিন্তু তোমাকে আমাদের সাথে থাকতে হবে না। তোমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। সেখানে গিয়ে তুমি তোমার ভুলগুলো প্রায়শ্চিত্ত করো। মীরাকে তোমার কাছ থেকে দূরে রাখাটা এখন ওর জন্য নিরাপদ। শাশুড়ি আম্মা মাথা নিচু করে মেনে নিলেন। তিনি জানতেন ক্ষমা পেলেও বিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব। যাওয়ার আগে তিনি মীরার কপালে দূর থেকে হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। মীরা ফেল ফেল করে তাকিয়ে রইল। ও হয়তো বুঝতেই পারলো না ওর অতি আপন দাদি কেন আজ এত দূরে সরে যাচ্ছে। আমি মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলাম, কিছু ভুল জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রক্ত আর সম্পর্কের চেয়েও মাঝে মাঝে মানুষের লোভ বড় হয়ে দাঁড়ায়, কিন্তু শেষ পর্যন্ত জয় হলো সেই মাতৃত্বের আর সত্যের। শাশুড়ি আম্মা হুইল চেয়ারে করে বেরিয়ে গেলেন, এক বুক অনুশোচনা আর একাকিত্ব নিয়ে। সম্পর্কের এই ক্ষত হয়তো কোনোদিন পুরোপুরি শুকাবে না, কিন্তু আমরা অন্তত আমাদের মেয়েটাকে ফিরে পেয়েছি, এটাই পরম পাওয়া। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।